পার্থ চ্যাটার্জি জামিন পেয়েছেন, তাহলে তাকে এখনো কেন শ্রীঘরেই থাকতে হচ্ছে? পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, কিন্তু তাতেও জেলবন্দি থাকতে হলো পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু এর মধ্যে মূল বিষয়টা হলো পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়া সম্ভব হলো না, আবার জামিন তিনি পেয়েছেন, দুটো বিষয় বলা যায়। এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন এই কথাটি আপনাদের বলছি। পার্থ চট্টোপাধ্যায়ের মামলার দুই বিচারপতির মধ্যে একজন জামিন দিয়েছেন আর একজন জামিন দেননি পার্থকে, মানে পার্থ চট্টোপাধ্যায়কে। আর এই গেরোয় পড়ে জামিন পাওয়া হলো না পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের আবেদন করেছিলেন ডিভিশন বেঞ্চে। এই দুই বিচারপতি সহমত হতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে। তাই বলাই যায় জামিন নিয়ে রীতিমতো যে কাণ্ড হলো আদালতে, তাতে বেশ চাপে পার্থ চট্টোপাধ্যায়। রীতিমতো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় তাহলে কবে জামিন পাচ্ছেন, যদিও সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে, কারণ তৃতীয় বেঞ্চ তৈরি হওয়ার পরেই স্পষ্ট বোঝা যাবে যে জামিন তিনি কবে পাচ্ছেন, যদিও গোটা বিষয়টাই কিন্তু সময় সাপেক্ষ। এই নিয়ে আমি কথা বলেছিলাম আমার কলিগ রাজেশের সঙ্গে, কি রিপোর্ট তুলে ধরেছেন দেখাবো আপনাদের। পাওয়া সম্ভব হলো না, আবার জামিন পেয়েছেন, দুদিকে বলা যায়। আমরা যে ব্যাকড্রপে দেখাচ্ছি যে অবশেষে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন, এই লাইনটা আমরা কেন লিখছি, তার কারণ দুই বিচারপতির মধ্যে একজন বিচারপতি কিন্তু আরেকজন জামিন দেননি, এটাই হয়ে গেছে সমস্যা, যে কারণে আপাতত জেল মুক্তি হলো না পার্থ চট্টোপাধ্যায়ের। দেখো, পার্থ চট্টোপাধ্যায় জামিন চেয়ে যে আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে, সেখানে এই মামলাটি বিচারাধীন ছিল, এই মামলাটির শুনানি হয়েছে। তো সেই ডিভিশন বেঞ্চে, যার ডিভিশন বেঞ্চ ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়, এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি পেন্ডিং ছিল। এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির হিয়ারিং হয়েছে, অর্থাৎ যে বেল পিটিশন বা বেল অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 9জনই কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং হেফাজতে ছিলেন। এখন এই দুই বিচারপতি সহমত হতে পারেননি, কারণ এতদিন ধরে সেই জামিনের আবেদনের শুনানি হয়েছে, সেখানে সিবিআইয়ের আইনজীবী এই জামিনের বিরোধিতা করেছেন। তারা কিন্তু স্ট্রিক্টলি জানিয়েছিলেন যে এই জামিন পেলে তারা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন। সব থেকে বড় কথা, এখনও তদন্ত শেষ হয়নি, তদন্ত চলছে, ফলে যেন আদালত জামিন না দেয়। আবেদন জানিয়েছিল তদন্তকারী সংস্থা, কিন্তু তারপরেও জামিন হয়েছে। তার কারণ দেখো, পার্থ চট্টোপাধ্যায় যারা আইনজীবী ছিলেন, শুধু পার্থ চট্টোপাধ্যায় না, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবরেশ ভট্টাচার্য, অশোক সাহা, যারা শান্তিপ্রসাদ সিনহা, মোট 5জনের যারা আইনজীবী ছিলেন, তারা কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিস কিন্তু বলে যে কোনো অভিযুক্তকে একটা অভিযোগে দীর্ঘদিন তাকে জেলে আটকে রাখা যায় না। ফলে এখনো পর্যন্ত যেহেতু এটার বিচার প্রক্রিয়া শুরু হয়নি, ফলে যতদিন কবে বিচার শুরু হবে সেটা কেউ জানে না। ফলে যতদিন না বিচার শুরু হচ্ছে ততদিন কিন্তু অনির্দিষ্টকালের জন্য, আনলিমিটেড টাইমের জন্য কাউকে জেলবন্দি করে রাখা যায় না। এটা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। ফলে তারা কিন্তু দোষী হওয়ার আগেই বা বিচার হওয়ার আগেই দোষী হয়ে যাচ্ছেন এবং বিচার হওয়ার আগে তাদেরকে জেল কাটতে হচ্ছে। এটা কিন্তু ন্যাচারাল জাস্টিস এই কথা বলে না। এইভাবে তারা সওয়াল করে এবং সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়। সে কারণে কিন্তু অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলকেই এই মামলায়, দেখো, মোট 9জন জামিন চেয়েছিলেন। মোট 9জনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় আছেন। তারা সকলেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তারা অভিযুক্ত, এবং এই 9জনের মধ্যে 9জনকে জামিন দিয়ে দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু 9জনেরই জামিন মঞ্জুর করেন। এবং কিন্তু তিনি ছাড়া এই বেঞ্চে আরেকজন যে বিচারপতি রয়েছেন অপূর্ব সিনহা রায়, তিনি কিন্তু 4জনের জামিন মঞ্জুর করেন, 5জনের করেননি। তারা কে 5জন? এই পার্থ চট্টোপাধ্যায়, এই এসপি সিনহা, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, এই 5জনের জামিন খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তো অর্থাৎ 9জনের জামিন মঞ্জুর করেছেন বেঞ্চের একজন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বেঞ্চের আরেকজন বিচারপতি অপূর্ব সিনহা রায় কিন্তু 9জনের মধ্যে 4জনের জামিন মঞ্জুর করে। ফলে 9জনের মধ্যে যে 4জন, সেই 4জন প্রত্যেকে মিডিল ম্যান।
যার মধ্যে চন্দন মণ্ডল সব থেকে উল্লেখযোগ্য একটা নাম। তো এই যে চারজন, তারা বেঞ্চের 2 সদস্যের কাছেই জামিন তারা পেয়েছেন, ফলে তাদের জামিনে মুক্তি হয়ে গেল, তাদের জেল মুক্তি হয়ে গেল। কিন্তু যে 5 জনের জামিন একজন বিচারপতি আটকে দেন, তারা কিন্তু ঝুলে রইলেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, সুবরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এবং পার্থ চট্টোপাধ্যায়, মোট নিয়ে 5 জন। এই 5 জন কিন্তু যেহেতু একজন সদস্য জামিন দেননি, ফলে তাদের এই মুহূর্তে আর জামিন হচ্ছে না। ফলে এই 5 জনকে নিয়ে 2 বিচারপতি সহমত হতে পারেননি। 2 বিচারপতি যেহেতু দ্বিমত প্রকাশ করেছেন, ফলে এই 5 জনের জামিন হোল্ড হয়ে গেল। তাহলে আমরা যেটা বলছি যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন, অর্থাৎ এক বিচারপতি জামিন দিলেন, আরেক বিচারপতি জামিন দিলেন না, ফলে এই 5 জনের জেল মুক্তি হচ্ছে না। বাকি যে 4 জন, যাদেরকে নিয়ে কোনো দ্বিমত হয়নি, যাদেরকে নিয়ে 2 বিচারপতি সহমত এবং দুজনেই জামিন দিয়েছেন, ফলে তাদের জামিন হয়ে যাচ্ছে, তারা জেল থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই 5 জন ঝুলে গেলেন। এখন প্রশ্ন তুমি যেটা করলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট নেক্সট, এরপরে তাহলে এর প্রসেস কি আছে? দেখো, আইনজীবীদের যেটা দাবি যে এই ধরনের যদি হয়, যদি 2 সদস্যের ডিভিশন বেঞ্চের যদি বিচারপতি 2 জন দ্বিমত প্রকাশ করেন, যদি 2 জন আলাদা আলাদা রায় দেন, তাহলে কিন্তু সেই মামলার বিচারের জন্য, পুনর্বিবেচনার জন্য আরেকজন বিচারপতিকে নিয়োগ করা হয়। অর্থাৎ গতকালকের এই দ্বিমতের পর এই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত যাবে। প্রধান বিচারপতি, আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবকুমারের কাছে মামলাটি ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং দুজনের যে দ্বিমত রয়েছে সেই দ্বিমতের বিষয়টি তাকে জানানো হবে। এরপরে কিন্তু প্রধান বিচারপতি আরেকজন সিঙ্গেল বেঞ্চকে নিয়োগ করবে, একজন বিচারপতিকে এই মামলাটির নিষ্পত্তির জন্য। এরপর দেখো, একজন একটা রায় দিয়েছেন, আরেকজন একটা রায় দিয়েছেন। একজন বলেছেন জামিন খারিজ, আরেকজন জামিন মঞ্জুর করেছেন। এরপরে তৃতীয় বেঞ্চকে যখন তিনি নিয়োগ করবেন, প্রধান বিচারপতির হাতেই একমাত্র এই ক্ষমতা রয়েছে। প্রধান বিচারপতিকে এই মামলাটি তারা রিটার্ন করে দেবেন। অপূর্ব সিনহা এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির কাছে রিটার্ন করে দেবেন। প্রধান বিচারপতি বা তৃতীয় বেঞ্চের রায় নেবেন, তার মতামত দেবেন, তার কাছে বিচারের জন্য পাঠিয়ে দেবেন। এরপর তৃতীয় বিচারপতি যে মত দেবেন সেটাই হবে, কারণ সেটাই মেজরিটি পাবে। কারণ তিনি যদি এখন বলে জামিন, তাহলে 3 জনের মধ্যে 2 জন জামিন বলছেন। যদি তিনি যদি বলেন যে জামিন খারিজ, তাহলে কিন্তু 3 জনের মধ্যে 2 জন জামিন খারিজ। অর্থাৎ এবার তৃতীয় বেঞ্চ যেটা রায় দেবে সেটাই কিন্তু চূড়ান্ত রায় হিসেবে ধরা হবে। তার মানে এখনো কিন্তু বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে রাজেশ, বলা যেতে পারে। এই রায়ের দিন কি বা কবে হতে পারে সেই নিয়ে কি কোনো তথ্য সামনে এসেছে? দেখো, এখন পর্যন্ত আসেনি, কারণ গতকালকে যখন 2 বিচারপতি দ্বিমত হয়েছেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা যখন দ্বিমত প্রকাশ করেছেন, তারপরে কিন্তু তারা মামলাটি প্রধান বিচারপতিকে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতি এবার তার সময় মতন তিনি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।